বিগত ১৭ বছরে সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। পরিবারের এমন কোনো সদস্য বাদ যায়নি আওয়ামী লীগের নির্যাতনের বিষবাষ্প থেকে। গ্রেপ্তার হয়েছেন একাধিকবার, কিন্তু কখনো পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। প্রায় মোর দেন 15 টাইমস আমার বাসায় রেইড হয়েছে। রেইড হওয়ার সময় তারা আমাদের ছোট্ট ডায়েরি থেকে শুরু করে, আমাদের তো ইম্পর্টেন্ট ডকুমেন্টস থেকে শুরু করে, আমাদের দলিলপত্র থেকে শুরু করে কোনো কিছুই তারা বাদ রাখে নাই। তারা যখনই আসতেন লাগেজ ভরে আমাদেরই লাগেজ দিতে হতো এবং আমাদের ডকুমেন্টস বলেন ইম্পর্টেন্ট যত তারা কিছু মনে করেছে সব কিছু নিয়ে গেছে। Introducing High Class by Akij Port. তো তখন থেকে আসলে এই 17টি বছর আমাদের যত ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ধরেন আমার বাচ্চার স্কুলের সার্টিফিকেট থেকে শুরু করে, আমাদের পাসপোর্ট থেকে শুরু করে, দলিলপত্র থেকে শুরু করে, দলীয় কাগজপত্র শুরু থেকে, এই 17টি বছর আমরা যেমন যাযাবরের মতো পালিয়েছিলাম, আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টসও পালিয়েছিল। লাগেজের মধ্যে এই বাসায় তো আরেক বাসায়, বন্ধুর বাসায়, আত্মীয় স্বজনের বাসায়। আমাদের জীবনটা আসলে এইভাবেই কেটেছে। 1/11-এর পরে আমি 2012-তে সবার প্রথমে অ্যারেস্ট হই। আমার ঠিক মনে পড়ে যে 2 ডিসেম্বর 9 তারিখ 2000 সম্ভবত 12-তে সর্বপ্রথম আমাদের এলাকায় ঢাকা শহরে একটি আন্দোলন দিয়েছিলেন, সেখানে অবরোধের আন্দোলন দিয়েছিলেন। ওই অবরোধের আন্দোলনের পর থেকে আমরা তো বাড়ি ছাড়া ছিলাম। তো আমি অ্যারেস্ট হওয়ার আগে আমাদের বাসায় প্রতিনিয়ত অলমোস্ট এভরিডে আমাদের বাসায় পুলিশ বাহিনী সহ গুন্ডা বাহিনী যে আছে পুলিশের, মানে আওয়ামী লীগের, এরা প্রতিনিয়ত আমাদের বাড়িতে হানা দিয়েছে। শুধু আমাদেরকেই নয়, আমাদের বাসায় যে আমার বাচ্চাদের যে টিচাররা ছিল, আমাদের বাসার যে কর্মচারীরা ছিল, তাদেরকে হেনস্থা করেছে। তারা আমার বাড়িতে প্রবেশ করতে পারেনি, তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে। একদিন তো আমার বাচ্চাদেরকে পড়া শেষ করার পরে যখন আমার বাচ্চাদের যে টিচাররা ছিল 2 জন, ওরা বের হয়ে যাওয়ার সময় তাদেরকেও হামলা করেছে। মানে অল্পের জন্য তারা জানে বেঁচে গেছে। পলাতক ছিলাম সেই 2012 থেকেই, যাযাবরের মতো জীবন কাটিয়েছি। আমার মনে হয় না 1 সপ্তাহ বেশি বাড়িতে থাকতে পেরেছি। শুধু আমি না, আমার বাবা, আপনি জানেন, এলাকার সাবেক সংসদ সদস্য ছিলেন। তো আমরা দুজনেই এই 18টি বছরের মধ্যে লম্বা সময় আমরা আমাদের বাড়ির বাইরে কাটিয়েছি। এর পাশাপাশি যখন আপনার আন্দোলন জোরদার হওয়া শুরু হলো, তখন থেকে আমার মা, আমার ওয়াইফ, আমার বাচ্চারা, আমার ছোট ভাই, আমার ছোট বোন, এরাও বাড়িতে থাকতে পারেনি। সো আমাদের সাথে সাথে তারাও বাইরে ছিল। এমন নয় যে আমরা অন্য কোথাও কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে একসাথে থেকেছি। আমার মা যদি এক জায়গায় থেকেছে, আমার ছোট ভাই আরেক জায়গায়, আমার ছোট বোন আরেক জায়গায়, আমার ওয়াইফ এবং বাচ্চারা এক জায়গায়, আমার বাবা এক জায়গায়, আমি আরেক জায়গায়। আসলে আমাদের এই জীবনটা 18 বছর এইভাবেই চলে গেছে। আর নির্যাতনের মাত্রা আসলে বলতে গেলে কি, আপনার মামলা তো একটার পর একটা মামলা, মিথ্যা মামলা হয়েছে। প্রথমবার যখন অ্যারেস্ট হয়ে আমি প্রথমবার জেল খেটেছি 100 দিন। আমার সাথে আমার পরিবারের কাউকে দেখা করতে দেয়নি, বরঞ্চ আমরা জেলে কেমন আছি এই খবর নেওয়ার তাদের সুযোগ ছিল না। 2012 থেকে এটা চলেছে। আমাদের পরিবার পরিজন যখন জেল গেটে গিয়েছে আমাদেরকে দেখাশোনা করার জন্য, তাদেরকে আপনার এসবি বলেন, এনএসআই বলেন, তাদেরকে ভয় দেখিয়েছে। পুলিশ যেখানে ডিউটি করতো ওইখানে তাদেরকে ভয় দেখিয়েছে। তো একটা পর্যায়ে তারা ভয় আর আমাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য যেতে পারেনি। আমরা যখন কোর্টে আমাদেরকে আনা হতো, কোর্টে আনার পরে তো আমাদেরকে গারদে রাখা হতো। গারদ থেকে যে গেট থেকে বের হয়ে কোর্টে যাওয়া পর্যন্ত যে সময়টুকু, ঠিক সেই সময়টুকু, মানে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে যতক্ষণ কোর্টে যেতে, সেই সময়টুকুই আমাদের পরিবার পরিজন, বন্ধুবান্ধব, আমার যে পলিটিক্যাল কলিগরা আছে, ওই সময়টুকুই তাদের সাথে আমাদের দেখা হতো, বা ওই অল্প সময় যতটুকু কথা তারা বলতে পারতো। মানে আমাদেরকে একেবারে আইসোলেটেড করে রাখা হতো। এই জীবন তো আমরা প্রত্যাশা করি নাই। আওয়ামী অত্যাচারের তীব্রতা এত বেশি ছিল যে পুলিশ ও র্যাবের গাড়ি দিয়ে দিনের পর দিন বাসার গেট ব্যারিকেড করে রাখা হতো। নেতা কর্মী, আত্মীয় স্বজন কেউ ভয়ে আসতেন না বিএনপির এই নেতার বাসায়।
প্রতিনিয়ত আমাদের বাসার সামনে মিছিল হতো, আমাদের আসলে বাড়ির গেট ব্যারিকেড দিয়ে রাখা হতো যে কে আসে কে যায়, ভয়ে আমাদের আত্মীয় স্বজন সহকারে কেউ এখানে আসলে মানে নির্জন হয়ে গেছিল আমাদের বাড়িটা, কেউ আসতে পারতো না, সবাই ভয়ের মধ্যে থাকতো যে মানে আমরাও বলে দিতাম যে তোমাদের আসার প্রয়োজন নেই। বের হওয়ার সময় এমনও হয়েছে যে আমাদের কোনো ঝামেলা নেই, সুন্দর পরিস্থিতি। এখন ধরেন আমাদের কোনো সহকর্মী এসেছে, আমাদের কোনো আত্মীয় স্বজন এসে তাদেরকে গেট থেকে বের হওয়ার সাথে সাথে ধরে নিয়ে গিয়ে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠিয়েছে। আমার একটা ঘটনা মনে পড়ে, আপনার সম্ভবত হরতাল ছিল, কিন্তু হরতালটা ছিল মনে হয় একদিনের জন্য। আমার বাড়ির সামনে কদমতলী এবং শ্যামপুর থানার পুলিশের গাড়ি এবং র্যাবের গাড়ি প্রায় 3 দিন ছিল। আমার বাড়ি থেকে আমার বাচ্চারা স্কুলে যেতে পারেনি, বাইরে থেকে আমাদের কাজের যারা মানুষরা আছেন, আমাদের যে ড্রাইভাররা আছেন, তারা কেউ ভিতরে ঢুকতে পারেনি। আমাদের বাড়ি থেকে বাইরে গিয়ে যে 3 দিনের বাজার করবে, সেই বাজার করার সৎসাহস কেউই মানে ছিল না, যে তারা বের হলেই তো অ্যারেস্ট করবে, এমন এক থমথমে পরিস্থিতি তারা তৈরি করতো। প্রতিনিয়ত রাতের বেলায় র্যাব পুলিশের গাড়ি আমাদের বাড়ির সামনে রেখে দিত তারা, এবং মানে এমন না রাস্তায় রাখতো, আমাদের গেটটা ব্লক করে রেখে দিত। আইনের শাসন দেশ থেকে পালিয়ে গিয়েছিল মন্তব্য করে তানভীর আহমেদ রবিন বলেন, উচ্চ আদালত থেকে জামিন দেওয়ার পরও গ্রেফতার করে নিয়ে যেত। বাবা ও ছেলে একই জেলখানায় থেকেও কেউ কারো দেখা পাননি মাসের পর মাস। বাবা, আমি এবং আমাদের নেতাকর্মীদের নামে বিভিন্ন থানায় মামলা হয়। মামলা হওয়ার পরে আমরা প্রায় সপ্তাহখানিক পর আমরা হাইকোর্টে অ্যান্টিসিপেটরি বেলের জন্য যাই, এবং আমাদেরকে আগাম জামিন, যেটাকে বলে আগাম জামিন দেয়া হয়। তো আগাম জামিন তো আপনার উপস্থিত হয়ে নিতে হয়। আমি এবং আমার বাবা, আমাদের দলের নেতাকর্মীরা সবাই ওখানে উপস্থিত ছিলেন। কোর্ট থেকে যখন আমরা বের হই, স্বাভাবিকভাবে হাইকোর্ট যখন আপনাকে জামিন দিবেন, আপনি তো আর ফেরারি আসামি নয়, আপনি জামিনপ্রাপ্ত। আমার বাবা গাড়িতে ওঠার সময় আমাকে বলে যে আমি তাহলে বাড়িতে যাই, বাসায় যাই। আমি বললাম আপনি যান, আমি তাহলে একটু পরে আসতেছি। আমার বাবা গাড়িতে বের হয়ে যায়, আমি মোটরসাইকেল দিয়ে বের হই, আমার একটু দলীয় কাজ ছিল, আমি বের হয়ে যাই। তো আসলে তখন ডিবি তো বাংলাদেশের একটা আতঙ্ক। আমার বাবার গাড়িকে তারা বাসায় ফেরার পথে হানি ফ্লাইওভারের উপরে আটকায় এবং আমাকে খোঁজাখুঁজি করে, আমাকে না পেয়ে আমার বাবাকে জামিন থাকা সত্ত্বেও তারা ওই দিন অ্যারেস্ট করে ডিবি অফিসে নিয়ে যায়। পরবর্তীতে তাকে জেলে পাঠিয়ে দেয়। পরবর্তীতে তখন আমি ভারপ্রাপ্ত সদস্য সচিব দক্ষিণের দায়িত্ব পালন করছিলাম। দলের কর্মসূচিগুলিতে আমাকে থাকতে হতো এবং থাকার চেষ্টা করেছি সবগুলিতেই। 20 অগস্ট 2023 আমার পার্টি অফিসের বাইরে থেকে আমাকে অ্যারেস্ট করে, তখন আমি জেলে যাই। জেলে যাওয়ার পরে আপনি নির্মমতা দেখেন, আমার বাবা অসুস্থ হয়ে যান। তখন আমরা সেম বিল্ডিংয়ে ছিলাম, 2nd ফ্লোর 3rd ফ্লোর, কিন্তু আমার সাথে তার 1 মিনিটের জন্য দেখা করতে দেয়নি। আমার বাবা অনেক আকুতি মিনতি করেও আমার সাথে দেখা করতে পারেনি। আমরা কোর্টে গিয়েছি আলাদা আলাদা গাড়িতে। গারদ ঘরে ধরেন আমার বাবার আমার কিন্তু অনেক মামলা আছে যে একসাথে মামলার আসামি, একই মামলার আসামি আমরা। তাকে নিয়ে যাওয়া হয়েছে এক গাড়িতে, আমাকে নিয়ে যাওয়া হয়েছে এক গাড়িতে। আমরা যে মানে আমি তো তার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে একজন আরেকজনের সাথে দেখা করার কোনো সুযোগ তারা দেয়নি। যে ঘটনা আজও তাকে তাড়িয়ে বেড়ায়, চোখ খুললেই বিভৎস সেই ঘটনা ভেসে ওঠে মনের গহীনে অজান্তে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ছিল যেদিন আমার বাবার উপরে সে হামলা করা হয়। নির্বাচনের দিন, নির্বাচনের কেন্দ্রে পুলিশ, বিজিবি, যত প্রশাসন আছে তাদের সামনে আমার বাবাকে ওই দিন হত্যা করার জন্য বারবার স্ট্যাবিং করা হয়। ওই দিন মনে করেছিলাম যে আমরা বোধহয় আমার বাবাকে হারিয়ে ফেলছি। এবং আজ পর্যন্ত আপনারা জানেন যে তখন আমরা কোনো মামলা করতে পারিনি সেই ঘটনার বিরুদ্ধে, মামলা নেওয়া হয়নি, মামলা আমাদেরকে থানায় যাওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে 5 অগস্টের পরে আমি নিজে বাদী হয়ে একটি মামলা করি। আপনারা জানেন যে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। এখনও পর্যন্ত পুলিশের যে শক্তিটা দরকার সেই শক্তি এখনও অর্জন করতে পারেনি, এবং আমরা সহ যত রাজনৈতিক দল সহ এলাকাবাসী সবাই সহযোগিতা করে যাচ্ছে পুলিশ বাহিনীকে
যে শক্তি অর্জন করা তাদের প্রয়োজন সেটি যাতে তারা অর্জন করতে পারে। এখন পর্যন্ত সেই ঘটনার বিচার কিন্তু হয়নি। আমি প্রত্যাশা করি যে এর ন্যায় বিচার হবে এবং সেই ন্যায় বিচারের মাধ্যমে যারা দোষী তাদের সাজা তাদের ভোগ করতে হবে। তানভীর আহমেদ রবিন বেশিরভাগ জেল খেটেছেন কাশিমপুরের উচ্চ নিরাপত্তা সেলে। মামলার হাজিরা দিতে হয়েছে বহুবার, তবে কারাগারে ফেরাটা ছিল বিড়ম্বনার। ম্যাজিস্ট্রেট কোর্টে আসা আপনার সকালবেলায় প্রায় 2 ঘন্টা লাগতো। আমাদের সেই ভোর ফজরের নামাজ পড়ে আর আমরা ঘুমাতাম না। ফজরের নামাজটা কোনো রকম পড়ে আমাদেরকে গেটে চলে যেতে হতো এবং সেখান থেকে আসতে প্রায় 2 ঘন্টা লাগতো। কিন্তু আমাদের কোর্ট শেষ করে যাওয়াটা ছিল একটা বিড়ম্বনা। যাওয়ার সময় আমাদের কোনো দিন 6 ঘন্টাও লেগেছে, 5 ঘন্টাও লেগেছে, মানে আপনি অ্যাভারেজে 5 আওয়ার্স লেগে যেত। এটা ছিল আমাদের উপরে একটা বড় শারীরিক নির্যাতন। কারণ আপনি আপনারা আমাদের আসামিদের নিয়ে আসার যে গাড়িগুলি আছে আপনারা দেখেছেন কেমন, আর অনেক গরমের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হতো। কোনো ফ্যান নাই ভিতরে, কোনো ছোট্ট জায়গা দিয়ে বাতাস আসতো। আমরা অনেককে দেখেছি মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে গেছে। আমাদেরও এরকম অনেকবার এরকম অবস্থা হয়েছে, বাট আল্লাহর অশেষ রহমত, আমাদের মুরব্বীদের দোয়া আমরা আসলে মানে আমি সহ আমার যে কজন আমার সাথে ছিল তারা ওইভাবে অসুস্থ হয়নি, কিন্তু আমাদের অনেক কষ্ট হতো। তানভীর আহমেদ রবিন মনে করেন বিএনপির নেতাকর্মীদের স্বৈরাচার আওয়ামী সরকার ভয় পেত, কারণ বিএনপি গণমানুষের কল্যাণ ও অধিকার আদায়ে কাজ করে। আওয়ামী লীগ একটি জনবিচ্ছিন্ন দল বলে মন্তব্য করেন তিনি। স্বাধীনতা পরবর্তীতে শেখ মুজিবুর রহমান উনি একদলীয় শাসন কায়েম করেছিল এবং পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন ঐতিহাসিক ঘটনার পরবর্তীতে উনাকে দেশের মানুষই দায়িত্ব দেন এবং পরবর্তীতে উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। মানুষের জন্য এই দল গঠন করেছিলেন, মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে, দেশের কল্যাণে এই দল গঠন করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন মানুষের ভোটে পেয়েছেন। আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 18টি বছর যাবৎ 111-এর পরবর্তী সময় থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে এতদূর নিয়ে এসেছেন। আপনি আজকে তার বক্তব্যগুলি শুনেন, মানুষের কল্যাণে, মানুষের পক্ষে, দেশের পক্ষে। একদিনের জন্য উনি নেতাকর্মীদের পক্ষ নিয়ে কোনো কথা বলেনি এবং আমরা মনে করি যে আমরা দেশের মানুষের শুধু ভোটাধিকার নয়, মানুষের যে অন্যান্য অধিকারগুলি আছে সেগুলি নিয়ে আমরা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি। আমরা তাদের অধিকার আদায়ের জন্য শুধু আমরা না, আমাদের পরিবাররাও আমাদের জীবনটা মানুষের জন্য দান করে দিয়েছে। অগণিত আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের নেতারা গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবাররাও গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। তো আজকে মানুষের মধ্যে যে প্রত্যাশা, মানুষের মধ্যে যে আজকে বিএনপি নেতাকর্মীদের জন্য যে ভালোবাসা তৈরি হয়েছে, এইটি তাদের ভয়, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কর্মী বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার আদায় কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে এবং আমাদের দেশকে একটু উন্নত দেশ হিসেবে গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা অন্য কোনো দেশের জন্য কাজ করব না, কাজ করছি না। আমরা সমতা চাই, আমরা বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠা হোক সেটা চাই এবং কোনো অন্যায়ের প্রতিবাদ করার জায়গা যাতে থাকে সেটির জন্য আমরা কাজ করছি। ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় তাহলে অবশ্যই শেখ হাসিনাকে তাদের ফিরিয়ে দিতে হবে বলে মনে করেন বিএনপির এই নেতা। মাফিয়া সরকারের যে প্রধান ছিলেন শেখ হাসিনার নির্দেশেই হয়েছে। আমরা এই 18 বছর ধরে আমরা বলে এসেছি এবং আপনাদেরকেও ধন্যবাদ দিতে হয়। সোশ্যাল মিডিয়া যারা কাজ করেছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই সত্য চিত্রগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশের মানুষ জেনেছে। আপনারা জানেন যে আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া প্রায় তাদেরকে কন্ট্রোল করা হতো, বাট কিছু সোশ্যাল মিডিয়ার আপনার কারণে বাংলাদেশের মানুষ জানতে পেরেছে কীরকম ভয়াবহ চিত্র অত্যাচার নির্যাতনের। শেখ হাসিনাকে অবশ্যই
ভারতকে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশে বিচারের জন্য। ভারত এবং বাংলাদেশ যদি মনে করে, ভারত যদি মনে করে বাংলাদেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক থাকবে, একটু সমতার ভিত্তিতে বন্ধুত্ব থাকবে, তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের জন্য ফিরিয়ে দিতে হবে। ভারত, আমরা শুনি যে ভারত সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু আজকে কিন্তু সেটা দেখা যাচ্ছে না ভারতে। ভারতেই যদি আপনি দেখেন, ভারতে গণতন্ত্র নামে মাত্র গণতন্ত্র, বাংলাদেশের মতোই অবস্থা ভারতে চলছে আমরা মনে করি। তো আজকে আমরা চাই যে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তার সাথে আমাদের একটা বন্ধুত্ব সম্পর্ক থাকুক, আমরা একটু সমতার ভিত্তিতে একটি সম্পর্ক হোক, যেখানে উভয় দেশ লাভবান হবে। ভারতের চাহিদা অনুযায়ী বাংলাদেশে এখন আর কাজ করবে না। শেখ হাসিনা ভারতের একজন কর্মচারী হিসেবে ছিলেন, বাংলাদেশকে আমরা মনে করি উনি বিকিয়ে দিয়েছেন ভারতের কাছে। আর তাই আজকে শেখ হাসিনা পতন হওয়ার পরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ভারতের কর্মকাণ্ডে দেখতে পাচ্ছি যে ভারত শেখ হাসিনা থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে। তো আমাদের প্রশ্ন, ভারত কেন ক্ষতিগ্রস্ত হবে? তার মানে ভারত বাংলাদেশকে একটি তার কলোনিতে পরিণত করার চেষ্টা করেছে শেখ হাসিনার মাধ্যমে। বাংলাদেশের মানুষ আজকে দাবি তুলেছে। আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও দাবি করেছেন ভারতের কাছে যে ফিরিয়ে দিতে হবে। আজকে বাংলাদেশের গণমানুষের দাবি, এই গণহত্যা যে চালিয়েছেন, যে জেনোসাইড বাংলাদেশে হয়েছে, শুধু এই জুলাই অগস্টের আন্দোলন না, গত 18 বছর যাবৎ যেই মানুষগুলি খুন হয়েছে, গুম হয়েছে, সেই হত্যার বিচার আজকে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে। এটা গণমানুষের দাবি। অন্তর্বর্তী সরকার যদি হাসিনাকে ফিরিয়ে আনতে ব্যর্থও হয়, তবে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। অবশ্যই বিএনপি, আমাদের তো দল থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তার যে অপকর্মগুলির বিচার বিএনপি থেকে চাওয়া হয়েছে। যদি আগামী নির্বাচনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, অবশ্যই আমরা মনে করি যে বিএনপি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যত ইন্টারন্যাশনালি যে ব্যবস্থাগুলি আছে সেই ব্যবস্থাগুলি গ্রহণ করবে। তানভীর আহমেদ রবিন বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে তিনি হবেন দেশের প্রধানমন্ত্রী। আর যদি তা না হয়, তাহলে গণমানুষের দাবি আগামী দিনের কাণ্ডারি হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী দিনে নির্বাচন হলে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, উনি প্রধানমন্ত্রী হবেন। আর উনি যদি শারীরিকভাবে সুস্থ না থাকেন, আমরা মনে করি আগামী দিনে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।